আমি যদি এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। সেই নির্যাতনের যে কষ্ট আপনাদেরকে এখনো ভোগ করে বেড়াতে হচ্ছে, সেরকম শারীরিক কষ্ট বলুন, মানসিক কষ্ট বলুন, প্রত্যেকটি কিন্তু আমাকেও ব্যক্তি হিসাবে ভোগ করতে হচ্ছে বা আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। এখানে মা উপস্থিত আছেন, উনি দেখেছেন কিভাবে তার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। আল্লাহ যেন আমাকে জীবিত অবস্থায় আমাকে আর কিছু না দেখায়। একটা মার জন্য এর চেয়ে কষ্টের আর কিছু নাই, কারণ আমার যা ছিল আমি সব হারায় ফেলছি। Subscribe now. এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়। সেই নির্যাতনের যে কষ্ট আপনাদেরকে এখনো ভোগ করে বেড়াতে হচ্ছে, সেরকম শারীরিক কষ্ট বলুন, মানসিক কষ্ট বলুন, প্রত্যেকটি কিন্তু আমাকেও ব্যক্তি হিসাবে ভোগ করতে হচ্ছে বা আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। যে মানুষটিকে, পরিবারের যে সদস্যটিকে আমরা হারিয়েছি, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের ভাগ্যের পরিবর্তন। আপনি নিজে যে চোখ হারিয়েছেন বা কোনো অঙ্গহানি হয়েছে, এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে, এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত গিয়ে আপনার নিজের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল? আপনার লক্ষ্য উদ্দেশ্যও তো ছিল এই দেশ, এই দেশের মানুষের। তাহলে এখন যখন একটি পরিবর্তন হয়েছে, এখন যখন এদেশের মানুষ স্বৈরাচার মুক্ত একটি দেশকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাহলে যে জন্য আপনি সেদিন নিজের জীবন বাজি রেখে রাজপথে এসেছিলেন, যে জন্য সেদিন আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে এই দেশের লক্ষ কোটি জনতা দলমত নির্বিশেষে, রাজনৈতিক নিরপেক্ষ জনতা সেদিন যে নেমে এসেছিল, সেই নেমে আসাটাকে কেন আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব না? প্রিয় ভাই বোনেরা, আমি সকল সময় বলে থাকি, 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। এই অর্জন করতে গিয়ে আপনাদের যারা উপরে বসে আছেন, এ পাশে যারা বসে আছেন আমার হাতের ডান দিকে, তারা হয়তো দেখতে পাচ্ছেন, নিচে যারা বসে আছেন তারা প্রত্যেকে যদি আপনাদের ডান দিকে তাকান, দেখবেন একটি ব্যানার আছে, ব্যানারে লেখা আছে জুলাইয়ে শহীদ হওয়া সর্বকনিষ্ঠ ফুলগুলো। জাতিসংঘের হিসাব অনুযায়ী 65 জন শিশু সেদিন শহীদ হয়েছিল। এই বাচ্চাগুলো শহীদ হয়েছিল, তাদের কি কোনো অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল না, কিন্তু দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যেভাবেই হোক এই শিশুগুলো সেদিন জীবন দিয়েছে। এইরকম এখানে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করে গিয়েছেন যে জাতিসংঘের হিসাবে প্রায় 1400 মানুষ সেদিন শহীদ হয়েছিলেন। সেই উত্তাল দিনগুলোতে যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে, আমি যতটুকু বিভিন্নভাবে শত বাধা বিপত্তির মধ্যেও বিভিন্নভাবে খোঁজ করছিলাম আমার নেতাকর্মীদের মাধ্যমে, এই রাকিব সেদিন সেখানে ছিল, সেই মধ্যে আমাদের আবিদ সেখানে ছিল সেদিন, এই পাটোয়ারি সেখানে ছিল সেদিন, আরো অনেকে এখানে উপস্থিত যারা সেদিন, যাদের মাধ্যমে আমি বিভিন্নভাবে খোঁজ করছিলাম। আমার হিসাব মতেন, হ্যাঁ অনেকে অনেক হিসাব দিয়েছে, কিন্তু আমার হিসাবের মতে শুধু জুলাই আন্দোলনেই শহীদ হয়েছে অন্তত 2000-এর মতন মানুষ। 30,000-এরও বেশি মানুষ বিভিন্নভাবে সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা, যে জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, এই মঞ্চে অন্তত
আমি আমার কথা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলতে পারি। মঞ্চের সামনে খোকন বসে আছে, মঞ্চের সামনে রাকিব বসে আছে, পাটেরকেও মাঝে মাঝে দেখি আমি, সত্তার পাটেরকে আমি মাঝে মাঝে দেখি শারীরিক যন্ত্রণায় আত্মনাদ করে। আমরা অত্যাচারিত হয়েছে, শারীরিকভাবে অত্যাচারিত হয়েছে। প্রত্যেকটা, যে কটি নাম বলেন, প্রত্যেকটা মানুষ, এখানে আরো শত শত মানুষ আপনারা যারা বসে আছেন এখানে আছেন, বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন। শারীরিক যন্ত্রণার সাথে সাথে শারীরিক নির্যাতনের মাধ্যমে মানসিকভাবে নির্যাতিত হয়েছেন। এখানে তো প্রায় সকল যারা উপস্থিত আছেন নির্যাতিত প্রত্যেকটি মানুষ গায়েবী মামলার শিকার হয়েছেন। সমগ্র বাংলাদেশে বিএনপির প্রায় 60 লক্ষের মতন নেতাকর্মী মিথ্যে মামলার শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সকলের কাছে একটি সহযোগিতা চাই আমি, যে আপনজনকে আপনারা হারিয়েছেন, তারও তো লক্ষ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, তারও তো লক্ষ্য ছিল এই দেশের ভাগ্যের পরিবর্তন। আপনি যে এই মানুষটি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন কোনো না কোনো ভাবে, তারও তো লক্ষ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা। আসুন, আমি প্রথমেই বলেছি, রাষ্ট্র, দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে, আপনাদের আত্মত্যাগকে মূল্যায়ন করবে। কিন্তু একই সাথে আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। তবে, এবং আপনারা দেখেছেন এখানে এই মঞ্চ থেকে আপনাদের জানা আছে, তারপরেও আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী উনি উল্লেখ করেছেন এরই ভিতরে কতগুলো বিচার কার্য সম্পন্ন হয়েছে, লোয়ার কোর্টে বিচার কার্য সম্পন্ন হয়েছে। তবে যে কথাটি আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে শুধু আমার দলেরই নয়, অন্যান্য আরো রাজনৈতিক দল এবং একই সাথে যে সকল অরাজনৈতিক ব্যক্তি যারা 5ই আগস্টকে সফল করেছিলেন, তাদের সকলের কাছে বলতে চাই যে আসুন, আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ যে আপনজনকে আপনি হারিয়েছেন, সে যদি দেখতে পারে আজকে যে তার বিচারের, তার প্রতি যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের যে বিচার সেটি করতে গিয়ে আমরা অবিচার করে ফেলেছি, নিশ্চয়ই সেই মানুষটি ওপার থেকে নিশ্চয়ই শান্তি পাবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। সেই জন্য আমি জানি এখানে মা উপস্থিত আছেন, উনি দেখেছেন কিভাবে তার সন্তানকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এখানে মা উপস্থিত আছেন, উনি দেখেছেন কিভাবে তার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। এখানে ভাই উপস্থিত আছে, সে দেখেছে কিভাবে তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনাদের এই কষ্টের বিপরীতে শুধু একটি কথাই আমি বলতে চাই, দেখুন, আপনাদের যে কষ্ট, সেই কষ্টটি আমিও বুঝি, অনুভব করতে পারি। যে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, যেই নির্যাতনের কষ্ট আপনাদেরকে এখনো স্বৈরাচারের সময় থেকে শুরু করে 5ই আগস্টে, জুলাই আন্দোলনে অনেকেই, বহু হাজারো লক্ষ মানুষ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। সেই নির্যাতনের যে কষ্ট আপনাদেরকে এখনো ভোগ করে বেড়াতে হচ্ছে, সেরকম শারীরিক কষ্ট বলুন, মানসিক কষ্ট বলুন, প্রত্যেকটি কিন্তু আমাকেও ব্যক্তি হিসাবে ভোগ করতে হচ্ছে বা আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। কাজেই আপনাদের সেই কষ্ট, সেটি মানসিক হোক, সেটি শারীরিক হোক, আমি কিছুটা হলেও অনুভব করতে সক্ষম। কিন্তু যে কথাটি বলেছি, আসুন, আমরা যাদেরকে হারিয়েছি, আপনারা যারা কষ্টে শিকার ভোগ করেছেন, যন্ত্রণার শিকার ভোগ করছেন,
প্রত্যেকেই আমাদের লক্ষ্য ছিল, প্রত্যেকেরই লক্ষ্য ছিল এই দেশ, এই দেশের মানুষ, এই দেশের মানুষ, এই দেশের মাটি, অর্থাৎ মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তন। আজ আমাদের হাতে সেই সুযোগটি এসেছে। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। কাজেই আজকে আসুন, ত্যাগ সেই করতে পারে যার ত্যাগ করার মতন শক্তি এবং সাহস আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়ার দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাস করে, বাংলাদেশের গণতন্ত্রে যারা বিশ্বাস করে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি এইরকম প্রত্যেকটি মানুষের সেই সাহস এবং সেই শক্তি আছে, যার বলে আমরা ক্ষমতা রাখি যে দেশকে ঐক্যবদ্ধ করার, যার বলে আমরা সেই শক্তি রাখি দেশকে ঐক্যবদ্ধ করার। আমি যদি এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায়, যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। আমার ছেলে শহীদ রমিজউদ্দিনের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল। 5ই আগস্ট সন্ধ্যায় তাকে ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা গুলি করে মেরে ফেলে। আমি এখানে একটু বলতে চাই, 5ই আগস্ট আমার বড় সন্তান আমার মারা যায়। একটা মার জন্য এই শোকটা যে কতটুকু কঠিন সেটা শুধু একটা মাই বোঝে। আমার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে 3rd স্টেজে। আমার বড় ছেলে 5ই আগস্ট মারা যায়। 10 তারিখ আগস্টের আমি পিজি হসপিটালে ভর্তি হই। 19 তারিখে আমার ছোট ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ে। একটা 13 বছরের বাচ্চার 3rd স্টেজের ক্যান্সার, তার লাইফে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? তার বড় ভাইয়ের মৃত্যু 14 দিন আগে। ইভেন আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। 2025-এর মার্চের 18 তারিখ 17 রোজায় লাইফের এই পর্যায়ে আমি আমার ছোট ছেলের হারানোর আর কি আছে? আমি এই দুঃসময়ে আমার ছোট ছেলেকে বাঁচানোর লড়াই এতটা অসহায় হয়ে যায় যে আমি তখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে যাওয়ার পরেও তারা আমার বিন্দু মাত্র সাহায্য করে না। আমি স্বাস্থ্য উপদেষ্টার কাছে 3 বার আমার এই অসুস্থ ছেলেটাকে নিয়ে যেয়ে সারাদিন বসে থাকি কেমো দেওয়ার পরে। উনি আমাকে বলে ওনার হাতে কিছু নাই, আমার সন্তানই ট্রিটমেন্ট পায় না, কারণ ও শহীদের ভাই। এই খবর কোনোভাবে আমরা বিএনপির পরিবার কাছে পৌঁছায়। আমি শুধু আমার ছেলে 3টা কেমো খুব কষ্ট করে প্রোভাইড করি। 4 নাম্বার কেমো থেকে আল্লাহর রহমতে জনাব তারেক রহমানের পরিবার, আমরা বিএনপির পরিবার আমার পাশে পাই।
জীবনে বাঁচার লড়াইয়ে ওনারা আমার ছেলের পাশে আর আমার পাশে কিভাবে ছিলেন হয়তো আমি আপনাদের বুঝাইতে পারবো না। তখন তো আমাদের যাদের ডাকে আমার সন্তান মারা গেছে তারা তো আমার খোঁজ খবর নেয় নাই। ইভেন সার্জিদের সাথে আমার 4 বার দেখা হয়, সার্জিস আমার বাসায় পর্যন্ত যায়। আমি সার্জিসকে বলি আমার জিসানের কেমন রেডিও আমি দিতে পারবো, আমার সার্জারিটা একটু বাইরে করায় দাও, কারণ ডাক্তার বলছিল সিঙ্গাপুরে সার্জারি করাইলে ওর জন্য সবচেয়ে বেস্ট হবে, কারণ এত ছোট বাচ্চা 3rd স্টেজের কেমো তো। আমি এমন কোনো দরজায় নাই যে নক করি নাই, কিন্তু আমি বিএমপি যে কে আমার পাশে পাবো আমার কখনো ওনাদের খুঁজতে হয় না, ওনারা নিজেরা আমার উইলিংলি আমার পাশে ছিলেন। জনাব তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী, উনি লন্ডন থাকা অবস্থায় আমার জিসানের খোঁজ খবর নেন, ওর জন্য গিফট পাঠান, এবং উনি শুধু আমাকে বলেন জিসানকে বলবেন শক্ত থাকে, জিসানের জন্য যা করা লাগে আমি আমার সামর্থ্য অনুযায়ী করব। উনি শুধু মুখে কথাটা বলেন নাই, উনি প্রমাণ করে দেখাইছেন। আমার ছেলে 2টা সার্জারি হয়েছে, গত বছর 8 তারিখ ওর 2nd সার্জারি হয়েছে। রোমান ভাই নিজে হসপিটালে যায় আমার জিসানকে দেখে আসছে। আমরা বিএনপির পরিবারের প্রত্যেকটা সদস্য আমার আর জিসানের পাশে ছিল। আমি উনাদের কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না। আমার বিশ্বাস আমরা যে শহীদ পরিবার আছি ইনশাল্লাহ শুধু সময়ের ব্যাপার, ওনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য ওনারা করবেন, কারণ উনিও তো ভুক্তভোগী। আমরা হয়তো হারাইছি, আমরা বলতে পারছি, উনি বলতে পারে নাই। আমরা যেভাবে ওনাদের পাশে ছিলাম ওনারাও আমাদের জন্য করবেন। ওনাদের কাছে আমাদের শুধু একটাই চাওয়া, আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে, এতটুকু ওনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি। ইভেন আমরা যারা শহীদ পরিবার, শহীদ যোদ্ধা আছি তাদের পাশে, তাদের চলাফেরার জন্য, তারা যেন আমরা যে সন্তান হারাইছি কোনো কিছুর বিনিময়ে হয়তো আমাদের সন্তানকে আমরা পাবো না, কিন্তু আমরা একটু সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি সেই ব্যবস্থাটা করলে আর বিচার করলে আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই। আমি আবারও বলতে চাই, তারেক রহমান আমার পাশে যেভাবে ছিল, রোমান ভাই, মিথুন ভাই, ইভেন আমরা বিএনপির পরিবারের প্রত্যেকটা সদস্য, আজ পর্যন্ত আমি 2nd অপারেশন করাইছি, প্রায় 1 বছর হয়ে গেছে। আমি হয়তো ফোন দিয়ে বলি ভাইয়া জিসানের এইটা লাগবে, আমার বলতে দেরি, আমার 1 দিন সময় লাগে ওইটা আমার কাছে পৌঁছায় যাইতে। ইভেন আমি একজন ক্যান্সার রোগীর মা হিসেবে, একজন শহীদের মা হিসেবে আমার হয়তো চিন্তাও করতে হয় না যে কালকে আমার ছেলের কেমো, পরশু রেডিও, আমি কি করব, কারণ আমি একটা সিঙ্গেল মা হিসেবে আমি কিছু করি না। আমার হাজবেন্ডও মারা গেছে, প্রায় 1.5 বছর হয়ে গেছে। ক্যান্সারের মতো একটা কি লেভেলের ট্রিটমেন্টে টাকা লাগে সেটা শুধু সেই পরিবারেই জানে। আমার দিন শেষ অন্তত জিসানের ট্রিটমেন্টের জন্য আমার টেনশন করতে হয় না। ইভেন আপনাদেরকে এখনো আমি বলতে চাই, বলাটা উচিত না, মাত্র রোমান ভাই আমাকে জিসানের কথা জিজ্ঞেস করে বলতেছে ওর এই অবস্থা কেন, ওকে এত খারাপ দেখাচ্ছে কেন। আমি বলছি ভাইয়া ক্যান্সারটা আগের চেয়ে একটু বেড়ে গেছে। ভাইয়া বলছে আপনি টেনশন করবেন না, আমরা তো আছি, শুধু ওর পাশে আপনি থাকেন। লাস্টে একটা কথা বলতে চাই, দিন শেষে প্রতিদিন সকাল হয় রাত হয় আমার জিসান শুধু বলে আম্মু ভাইয়া তো আমাদের রেখে চলে গেছে, কিন্তু আমি তোমাকে কার কাছে রেখে যাব, তুমি তো সম্পূর্ণ একা। আমি ওকে বলতে পারি না যে বাবা ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা, বলি আম্মু ইনশাল্লাহ আম্মা আল্লাহ তোমাকে সুস্থ করে আমার কাছে নিয়ে যাবে। আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে জীবিত অবস্থায় আমাকে আর কিছু না দেখায়। একটা মার জন্য এর চেয়ে কষ্টের আর কিছু নাই, কারণ আমার যা ছিল আমি সব হারায় ফেলছি।